আপনারা অবগত আছেন গত 14ই আগস্ট 2025 360 সীসা লাউঞ্জ নামক প্রতিষ্ঠানে একটি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত 14ই আগস্ট 2025 তারিখ বনানী থানা এলাকার ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকন সহ বনানী থানাধীন 11 নং রোডস্থ হাউস নাম্বার 100 লিফটের 4 তলায় অবস্থিত 360 সীসা লাউঞ্জে প্রতিষ্ঠানে যায়। গত 14ই আগস্ট 2025 তারিখ আনুমানিক ভোর 5:28 সময় উক্ত ভবনের 4র্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজা ভিকটিম রাহাত হোসেন রাব্বির পথরোধ করে দাঁড়ায়। তখন ভিকটিম রাহাত মুন্নাকে চিনতে পেরে বলে যে, মুন্না, তুই এখানে এই সময় কি করছিস? উক্ত কথা বলা মাত্রই ভিকটিম রাহাতের সাথে আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজার তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামি মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা ধারালো চাকু বের করে ভিকটিম রাহাতকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিম রাহাত ডাক চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় সিএনজি যোগে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য র্যাব 1 সিপিসি 1-এর আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় রাহাতের বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় 15ই আগস্ট 2025 তারিখ র্যাব 1 সিপিসি 1-এর আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারে যে আসামি মাসুদুর রহমান হামজা বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় আত্মগোপনে আছেন। তৎক্ষণাৎ বিষয়টি র্যাব 11 কুমিল্লা ক্যাম্পকে অবহিত করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 উত্তরা, ঢাকা এবং র্যাব 11 কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল সঙ্গীয় ফোর্স এবং অফিসারের সহায়তায় কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব 1-এর আভিযানিক দল পুনরায় অভিযান পরিচালনা করে 16ই আগস্ট 2025 আনুমানিক রাত 1:01 সময় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রাজিয়া সুলতানা রোড এলাকা হতে বর্ণিত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে। আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামিদ্বয়ের দীর্ঘদিন যাবৎ বনানী সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। উল্লেখ্য যে ঘটনার দিন রাতে আনুমানিক 1 সময় ভিকটিম রাব্বি আসামি মুন্নাকে উক্ত সীসা লাউঞ্জ হতে বের হয়ে যেতে বলে, যার ফলে পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে। ধন্যবাদ। লাউঞ্জ কেন্দ্রিক আধিপত্য বিস্তারটা বলতে এখানে হচ্ছে যে প্রথমে যেটা আধিপত্য বিস্তার যেটা বললেন সেই আধিপত্য বিস্তারটা হচ্ছে যে সীসা লাউঞ্জের ভিতরে কে কোথায় বসবে, ওখানে কিছু সিটের একটা প্রায়োরিটি থাকে, এইসব বিষয় নিয়ে হচ্ছে তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল। যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয় এবং মুন্না এবং হামজা হচ্ছে বেসিক্যালি একটু বখাটের ধরনের, তারা বেকার যুবক, তো তারা নিয়মিত সীসা লাউঞ্জে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করত। তো ওইখানে কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ, যার ফলে রাহাতের আবার এটা মেনে নিতে একটু কষ্ট হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাকবিতণ্ডা চলে। তো ঘটনার দিন যেটা হয়েছে তারা সবাই সীসা গ্রহণের জন্য গিয়েছিল, সীসা লাউঞ্জে সীসা গ্রহণের জন্য গিয়েছিল এবং মুন্না এবং হামজার বাসা হচ্ছে মোহাম্মদপুরে, তারা ওখান থেকে এখানে আসতো। তো এরই পরিপ্রেক্ষিতে যখন রাহাতে মুন্না এবং হামজাকে দেখে তখন সে রাত 1টার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে। তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই সীসা লাউঞ্জের ভিতরে। তো এরপরে যখন রাহাত
4টা বা তারও পরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে, তখন তাদের তর্কাতর্কি এবং এই ঘটনাটা সংঘটিত হয়। এখন এটা অবৈধ লাউঞ্জগুলো খোলা থাকে কিভাবে, এটা আমাদেরও কোশ্চেন, আমাদেরও একটা প্রশ্ন। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এবারে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। সীসা লঞ্চের মালিকানার সাথে সম্পর্ক নেই। সীসা লঞ্চের মালিক যে আমরা জানতে পেরেছি প্রাথমিক তদন্তে ইব্রাহিম খলিল নামে একজন ব্যক্তি, যে কিনা এই হত্যা মামলার একজন আসামি। আমরা তাকেও ধরার জন্য তদন্ত চলমান আছে এবং কার্যক্রম চলমান আছে। তো তাকে যদি ধরা যায় হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে ইনশাল্লাহ। না, সে একজন ইন্টারনেট ব্যবসায়ী, সে ওখানে নিয়মিত সীসা গ্রহণের জন্য যেতেন এবং তার সাথে সীসা লঞ্চের মালিকের বা পরিচয় আছে। এগুলো বন্ধের ব্যাপারে এটা আমাদের এখানে কিছু সীসা লঞ্চে তাদের রেজিস্ট্রেশন দেখতে হবে, তাদের যে ব্যবসা সেই ব্যবসার পারমিশন আছে কিনা সেগুলো দেখতে হবে এবং এর জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয়পূর্বক আমরা ইনশাআল্লাহ এর ভিতরে অভিযানে যাব। না, সারা রাত খোলা থাকার নিয়ম এটা আমাদেরকে একটু দেখতে হবে যে তাদের পারমিশনটা কি। এখন সেটা আমাদের দেখতে হবে হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি বলে। তো আমরা তাদের সাথে কথা বলে যথাযথ কাগজ নিয়ে কাগজপত্র প্রমাণ সাপেক্ষে দেন আমরা অভিযানে যাব, এটাই। আইনশৃঙ্খলা বাহিনী ডিটেকশন করে এবং প্রিভেনশনের জন্য কাজ করে। এখন কথা হচ্ছে যে প্রিভেনশন করার পরে সেটা আমাদের যে নিয়মিত যে কার্যক্রম, অভিযানিক কার্যক্রম থাকে, আমাদের মোবাইল কোর্ট চলমান থাকে, টহল কার্যক্রম থাকে, সবই থাকে। তো দেখা যায় যে এটা আইনশৃঙ্খলা বাহিনী একটা যখন এই যে একটা ঘটনা ঘটলো সেটার এগেনস্টে আমরা হয়তো যেতে পারি, বাট যেটা চলমান আছে এটা আপনাদের সবার দায়িত্ব যে সমাজে এই ধরনের চলমান যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার রিপোর্ট প্রদান করেন, আপনার অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করেন, দেন হচ্ছে জনসাধারণের একটা নেক চলে আসে এবং তাদের একটা সতর্কতামূলক এবং একটা মানে তারা এটা সম্পর্কে ওয়াকিবহল হয়। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না যে একদম কোন বাসার ভিতরে কোন তালায় কি চলছে গোপনে সেটা জানার। সো এই ধরনের জন্যই এটা আসলে মিডিয়া ব্যক্তিত্ব আপনারা যদি এইগুলো বিষয়গুলো নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন করেন, তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন অবশ্যই এটা আমলে নেওয়া হবে এবং সেই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে কিনা এটা এখনো আমরা জানতে পারিনি, এটা আরো গভীরতর তদন্তের মাধ্যমে হয়তো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। ওখানে জড়িত নাম আমরা যেগুলো নাম পেয়েছি এই দুইজন হচ্ছে মেইনলি ওখানে, একজন হচ্ছে যদি আপনার ফুটেজটা চিন্তা করেন, ফুটেজের সাথে একজন লাঠি দিয়ে বাড়ি মারে, তার নামটা এখন আমরা জানতে পারিনি, তাকে আমরা খুঁজতেছি। আর একজন হচ্ছে যে স্ট্যাবিং করে দিয়ে মানে আপনার চাকু দিয়ে। সো এ হচ্ছে মেইনলি হচ্ছে মুন্না। আর এর সাথে ওখানে হামজাও ছিল, হামজাও তাকে ওই যে পরবর্তী জুতোটা যে ছুঁড়ে মারে প্লাস মারে বাড়ি দেয়। সো এই নামগুলো আমাদের প্রাথমিক তদন্তে এসেছে এবং এর অজ্ঞাতনামা কয়েকজন আসামিও আছে, প্লাস ইব্রাহিম খলিল এখনও পলায়ন অবস্থায় আছে। তো আমরা তাদেরকে ধরার জন্য অভিযান কার্যক্রম পরিচালনা করছি। একজন প্লিজ একজন। আসামির বিরুদ্ধে শুধু মুন্নার বিরুদ্ধে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি, আর কারোর বিরুদ্ধে কোনো মামলা নেই। এটা লেস লাইকলি অর্গানাইজ ক্রাইম। এটা হচ্ছে একটা সাজেন ওই যে মুভমেন্টে তাদের একটা মানে হিট মুভমেন্টে তারা এটা হয়তো করে ফেলছে। এটা অধিকতর তদন্ত আরও বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এদের কোনো তথ্য আমরা কিশোর গ্যাংয়ের সাথে সংশ্লিষ্টতা পাইনি। এদের একজন হচ্ছে আপনার 10 পাস করেছে, এরপর পড়াশোনা করেনি, আর একজন হচ্ছে 8ম ফেল, সেও তার পরে পড়াশোনা কন্টিনিউ করেনি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।